বলেই আরজান চারুকে নিয়ে চলে গেল সেই ঘরোয়া রেস্টুরেন্টটায়। ওয়েটারদের কাছে ওয়াশরুমের কথা জিজ্ঞেস করায় ওরা সোজা দেখিয়ে দিল। আরজান চারুকে নিয়ে ওয়াশরুমে এসে বেসিনের কল ছাড়তে ছাড়তে চারুকে বলল, আইসক্রিম পড়লে তেমন কিছু হয় না চারুলতা, আপনি অযথা মন খারাপ করছেন, কিন্তু পানি দিয়ে একটু ধুয়ে দিলেই দাগ চলে যাবে। আইসক্রিমটা পড়েছে বেশ বেকায়দায়, অর্থাৎ বুকের সামনে থেকে পেট অবধি ছড়িয়ে। এমন অবস্থায় পানি দিয়ে ধুতে গেলে শরীর থেকে আঁচল নামাতে হবে। চারুর চিন্তা হচ্ছে এখানেই। ও ভাবছে হয়তো আরজানের মাথায় নেই ব্যাপারটা, কিন্তু চারুকে ভুল প্রমাণ করার সঙ্গে সঙ্গে ওকে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে বলে উঠল আরজান, এই নিন টিস্যু, অল্প পানি লাগিয়ে দিয়েছি, মুছে নিন। আরজানের চিন্তাধারা চারুর চেয়ে সত্যি অনেক উপরে, যা কৃতজ্ঞ করলো চারুর মনটাকে। মনে মনে খুশি হয়ে নিজে হাতেই পরিষ্কার করে নিল সবটা। তবে দাগ সেভাবে না ওঠাতে সম্পূর্ণ জায়গাটা আঠা আঠা হয়ে উঠল। হচ্ছে না? আরজান চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো। চারু ঠোঁট উল্টে মাথা নেড়ে বলল, পানি দিতে হবে। ওকে, আপনার যেমন সুবিধা হয় আপনি সেভাবেই করুন। চারু অসহায় চোখে তাকালো আরজানের পানে, আমতামতা করে বলল, আপনি ওদিকে ঘুরে দাঁড়ান। চারুর কথায় আরজান ঠোঁট টিপে দুষ্টুমি ভরা হাসলো, তবে চারুর কথার একদম অমান্য করল না। আরজান অন্যদিকে ঘুরে দাঁড়ালেও ভেতর থেকে স্বস্তির বিষয়টা এলো না চারুর। তবে আরজান এখানে না থাকলেও বেজায় সমস্যা হবে ওর। কেউ হুট করে চলে এলে জীবন মরণ সমস্যা। অস্বস্তিতে হাত কাঁপছে চারুর, তবুও গা ঘিনঘিনে ব্যাপারটা থেকে মুক্তি পেতে হবে। তাই হাজার অস্বস্তিকে কাটিয়ে কাঁপা কাঁপা হাতে চোখ বন্ধ করে শাড়ির আঁচলটা নামিয়ে নিল। অতঃপর বেসিনে গিয়ে ভালো করে জায়গাটা ধুয়ে চটজলদি নিজেকে ঢাকার তীব্র প্রয়াস চালালো। তবে ভেজা আঁচলটা জড়িয়ে নিতে শীতের তীব্র তাণ্ডবে কেঁপে উঠল বেচারি। তাড়াহুড়োতে মাথায়ও আসেনি আঁচলটা ছেড়ে নিলে ভালো হতো। চারুকে থরথর করে কেঁপে উঠতে দেখে আরজানের কি হলো জানে না, হুট করে পেছনে ঘুরেই নিজের সাথে মিশিয়ে নিল ওকে। আরজানের উষ্ণ ছোঁয়ায় শীতের তাণ্ডব নৃত্য অনেকটা কমে গেল, কিন্তু সামনে তাকিয়ে যা দেখলো তাতে ওর হুঁশ হারানোর ফালা। কেমন করে অস্বস্তি করা কণ্ঠে অভিযোগ করে বলে উঠল, কাজটা কিন্তু একদম ঠিক হয়নি, আপনি চিটিং করেছেন। আরজান মাতাল হাসলো। চারুর কোমর প্যাঁচিয়ে ওর নিজের সঙ্গে আরেকটু শক্ত করে চেপে ধরে গাঢ় গলায় বলল, আমি ইচ্ছে করে করিনি, আমি ইচ্ছে করে কিছু দেখিও নি, ট্রাস্ট মি চারুলতা। আচ্ছা আপনি দেখুন তাকিয়ে, আমার সামনে এত বড় একটা আয়না থাকলে সেটা কি আমার দোষ? আর সেই আয়নাতে আপনার প্রতিবিম্ব ফুটে উঠলে সেটাও কি আমার দোষ? আপনার গলার নিচের ওই তিলটা যে বহুকাল যাবৎ আঁচলের নিচে লুকিয়েছিল চুপটি করে, আজ হঠাৎ করে সে আর চোখে আমাকে দেখে, সেই দোষটাও কি আমারই বলুন তো? আপনি বড্ড পাষাণী হতে পারেন, তাই বলে কি আমাকেও পাষাণ হতে হবে? এ কেমন অবিচার? আমি নিজেকে সামলে রাখছি, সামলিনি, কঠিন বাণীতে সামলে রেখেছি নিজেকে। প্লিজ এইটুকু আবদারে অন্তত বাধা দিন না। আরজানের শেষোক্ত কথাটা কেমন করুণ শোনালো আর চারুর কানে। ও আর কিছু বলতে পারল না। এতক্ষণ ওর ভেতরটা পাথরের ন্যায় শক্ত থাকলেও আরজানের শেষোক্ত কথাটায় নরম হতে বাধ্য হলো। তাই আজ প্রথমবারের জন্য ও নিজে থেকে জড়িয়ে ধরল আরজানকে, আরও একটু শক্ত করেই। আরজান অবাক হলো বটে, তবে খানিকটা প্রশ্রয় পেয়ে সে আরও একটু শক্ত করে ধরল ওকে। ওরা বাসায় ফিরল ঠিক রাত 11টায়। রাতে আর ভারী কিছু খায়নি কেউই। সৌমি মিষ্টি জাতীয় কিছু খেলেও চারু একদম কিছু খায়নি। আরজান অনেক চেষ্টা করলো খাওয়াতে, কিন্তু সে অপরাগ। বাসায় ফিরে যে যার ঘরে চলে গেল। এখন শুধু রেস্ট হবে। সারাদিন অনেক ঘোরাফেরা হয়েছে, আর নিতে পারছে না কেউই। আজ বাইরের আবহাওয়াটাই বেশ গুমোট ধরনের, যেন বৃষ্টি হবে। এই ভয়ানক শীতেও বৃষ্টি, কি অদ্ভুত ব্যাপার। চারু সিল্ক শাড়িটা পাল্টে একখানা তাঁতের শাড়ি পরে নিল। আর যেন তার বাইরের পোশাক পাল্টে নর্মাল একটা ট্রাউজার, মোটা একটা টি শার্ট পরে নিয়েছে। শাড়িটা ঠিক করতে করতে চারু আয়নার সামনে এসে দাঁড়ালো। হাতে মুখে ভালো করে পানি দিয়ে তোয়ালে দিয়ে মুছছে সবই। এখন হালকা লোশন মাখালে শীতটা একটু হলেও কমবে হয়তো। তাই হাতে বডি লোশনটা একটু তুলে নিয়ে হাত মাখাতে মাখাতে আয়না থেকেই তাকালো আরজানের পানে। আরজান কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে, মনে হচ্ছে মাথা ধরেছে। মাথা ব্যথা হচ্ছে? জিজ্ঞেস করলো চারু। চারুর প্রশ্নে মায়া করে হাসলো আরজান, কপাল থেকে হাতটা নামিয়ে বলল, একটু হচ্ছে। কফি দিব? আপনি একটু রেস্ট নিন তো, সারাক্ষণ বাইরে থেকে এখন আবার রান্নাঘরে ঢুকবেন, কোনো প্রয়োজন নেই।
প্রয়োজন আছে কি নেই আমি বুঝে নিব। আপনি শুয়ে থাকুন, আমি এক্ষুনি কফি করে নিয়ে আসছি। চারু বাদশাতে কথাটা বলেই হেঁটে চলল। তবে আরজানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আরজান হুট করে ওর শাড়ির আঁচলটা টেনে ধরল। চারু হাঁটার তালে থাকাতে শাড়ির আঁচলটা অনেকটা নেমে আসে আরজানের হাতে। ঘটনার আকস্মিকতায় চারু ভরকে গিয়ে খপ করে চেপে ধরে ওর কাঁধের ওপরের দিকটা। না, আরেকটু হলেই আঁচলটা খসে পড়তো আরজানের সামনেই। কি করছেন? চারু ভরকানো গলায় বলে উঠল। আরজান কোনো জবাব না দিয়ে ওকে একটানে বসিয়ে দেয় বিছানার ওপর। চারু টাল সামলাতে না পেরে বসে পড়ে। কোনো মতে নিজেকে ধাতস্থ করতে করতে এরই মাঝে আরজান হুট করে শুয়ে পড়ে ওর কোলে। চারুর চোখ জোড়া এবার চড়ক গাছ। লোকটা করছে কি? মাথায় হাত বুলিয়ে দিন তো। কিন্তু কফি? খাবো না কিছু। আপনি কি খাবেন সেটা বলুন। আসার সময় তো কিচ্ছুটি মুখে তুললেন না। সত্যি করে বলুন তো, আইসক্রিম খেয়ে আবার শরীর খারাপ করছিল না তো? আইসক্রিম খেয়ে শরীর খারাপ তো করেনি, কিন্তু পেট ভরে গিয়েছিল। আইসক্রিম মামা ভীষণ ভালো। বলুন, একটুতেই কতখানি আইসক্রিম দিয়ে দিল। আবার বউটার মায়া ভরা মুখটা দেখে আইসক্রিম মামা গলে জল, তাই তো দিল। আমার বউটা? আরজানের মুখে এমন একখানা কথা শুনে চারুর বুকের ভেতরটা কেঁপে উঠল। সারা শরীরে অদ্ভুত এক অনুভূতির খেলা বয়ে গেল। প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শিহরিত হলো। বরাবর কেঁপে উঠল ভেতর থেকে। আর চোখে চারুকে লজ্জায় লাল হতে দেখল আরজান। ওর লজ্জা ভরা মুখটা দেখে আরজানের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। এই মুহূর্তে চারুকে লাল টমেটোর মতো লাগছে। আর একটু লজ্জায় ফেলতে ইচ্ছে করলো ওর ভীষণ। যেমন ভাবা তেমনি কাজ। হুট করে চারুর কোল ছেড়ে উঠে ওর লজ্জা ভরা গালে টুকুস করে একটা চুমু খেলো সে। চারু আটকে উঠল। ভয় এবং লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে একরকম। আরজানটা সত্যি পাগল। লজ্জা পেলে আপনাকে কি ভীষণ মোহনীয় লাগে চারুলতা, ইউ কান্ট ইম্যাজিন। ইচ্ছে করে খেয়ে ফেলি একদম। আরজানের ছোঁড়া লজ্জায় তীক্ষ্ণ বাণ চারুর বুকের ভেতরটা কাঁপিয়ে তুলল আবারও। এর মুখে কি কিছুই আটকায় না? রাগ করলেন? বাচ্চা সুলভ কণ্ঠে পুনরায় জিজ্ঞেস করলো আরজান। চারু ঢোক গিলল। ওর মাথা ঘুরছে, কি বলবে বুঝতে উঠতে পারল না। যা দেখে আরজান মৃদু হাসল। বুঝলো চারুর এখনও ঘোরের মধ্যে আছে, তাই ও আর কিছু ভাবতে পারছে না। আরজান ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ঝুলিয়ে রেখেই চারুর দুগালে আলতো করে হাত রাখলো। আরজানের শীতল ছোঁয়ায় কেঁপে উঠল চারু। ফট করে বন্ধ করে নিল চোখের পাতা। কেঁপে উঠল বন্ধ চোখ জোড়াও। একই সাথে ওর গোলাপি ওষ্ঠোধ্বয়। আরজান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর ভয় মিশ্রিত মুখ মানে। কি অদ্ভুত মহিময়ী তার চারুলতা। চুম্বকের ন্যায় কেবল টানে তাকে। আর সেই চুম্বকের টানেই ক্রমশ এগিয়ে যাচ্ছে সে চারুলতার ওষ্ঠদয়ের পানে। ভীষণ নেশালো চারুলতার ওষ্ঠদয়। একবার গভীর দৃষ্টিতে দেখলেই বুক ধরফর করে ওঠে আরজানের। কিন্তু এই মুহূর্তে সকল ভয় বিপত্তিকে তোয়াক্কা না করে সে এগিয়ে যাচ্ছে তাদের দিকে। চারুর ভারী নিঃশ্বাস আরজানের মুখে আছড়ে পড়তেই মাতাল মাতাল লাগে ওর নিজেকে। চোখ বন্ধ করে অনুভব করে এই সুখকর অনুভূতি। এই মুহূর্তে দুজনের মাঝে পার্থক্য কেবল আধ ইঞ্চির। ঠিক যখনই তারা দুজন দুজনাতে আবদ্ধ হবে, ঠিক তখনই দরজার সামনে থেকে বিকট শব্দের চিৎকার ভেসে এলো। আকস্মিক চিৎকারে শব্দ করে ভরকে যায় দুজনেই। ভয়ে দুজনে ছিটকে পড়ে দুদিকে। অতঃপর ভয়ার্ত চোখে দরজার পানে তাকাতেই দেখতে পায় সৌমিকে। সৌমি দুহাতে নিজের মুখটা আড়াল করে রেখেছে, যেন এক্ষুনি ওর মুখ দেখলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। আমি কিছু দেখিনি। এই বলে আবারও মুখ ঢাকলো সৌমি। চারুর এবার বুঝতে অসুবিধে হলো না সৌমির চিৎকারের আসল কারণ। চারু এবার লজ্জায় গঙ্গায় ভেসে যাওয়ার ইচ্ছে করছে। কি যে এক লজ্জার বিষয়, কথাটা ভাবতেই উঠে দৌড়ে পালালো চারু। ওর চলে যাওয়ার পানে অসহায় চোখে তাকিয়ে বলে উঠল আরজান, তোদের জন্য প্রতি ক্ষণে ক্ষণে আমার রোমান্সের 12টা বেজে যাচ্ছে। অসহ্য। এই তোরা দুটোতে সব সময় ভুল সময়ই কেন এন্ট্রি নিস বলতে পারিস? সরি দাদা ভাই। সৌমি ঠোঁট উল্টালো। আরজান ওর পানে খ্যাপা দৃষ্টিতে তাকাতেই ভয়ে দৌড়ে পালায় সৌমি। সে বেচারা আর কি করবে, বিরহ মনটাকে সান্ত্বনা দিয়ে পাশ ফিরে বালিশে মাথা গুজে শুয়ে পড়ে। এই দুটোর জন্য তার আর এই জীবনে রোমাঞ্চ করা হবে না, বুঝে গেছে সে। আজ রবিবার, সৌমির ফেরার দিন।
আজ চলে যেতে হবে ভেবেই সকাল থেকে মন মোড়া হয়ে বসে আছে বেচারি। কারোর সঙ্গে কোনো কথা অবধি বলতে পারছে না, বলতে গেলেই মনে হচ্ছে কান্না পেয়ে যাবে। হৃদ গতকাল রাত থেকেই ওর মন খারাপ লক্ষ্য করে নানা বাহানায় কথা বলতে চেয়েছে, কিন্তু সৌমি শুধু হুঁ হাঁ করে গেছে। আজ একদম মৌন হয়ে আছে। ওদিকে আজ গ্রাম থেকে ফিরলেন মিনা বেগম। ফেরা থেকেই তিনি ভীষণ আনন্দিত, আনন্দে মনে লাড্ডু ফোটার মতো অবস্থা। অবশ্য এর কারণ তার উদ্দেশ্য সফল হয়েছে। তিনি যে কারণে গত 2 দিন পার করে এলেন গ্রামে, মেয়েটা ভীষণ সুন্দরী এবং সংসারী, তার আগোছালো ছেলেটার জন্য একদম পারফেক্ট। পাশাপাশি চারুর সঙ্গে মানিয়ে থাকাটাও একটা বড় চিন্তার বিষয় ছিল। এখন তিনি সব দিক থেকেই টেনশন মুক্ত। তাদের বলে এসেছেন ছেলের পছন্দ হলেই বিয়ে পাকা, কারণ ছেলের অমতে কিছু করলে সেটা ওর জন্য ভালো হবে না। তাছাড়া মেয়েটার সুখের জন্য হলেও ছেলের পুরো মত থাকা প্রয়োজন। এই সৌমি, কি হয়েছে মা? মন খারাপ করে বসে আছিস কেন? সকালে নাস্তা করে চলে যাবে সৌমি। চারু নাস্তা তৈরি করছে সবার জন্য। সৌমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে গোমরা মুখ করে। নিজের ঘর থেকে বেরিয়ে একবার চারুর ঘরে হদিশ চালালো মিনা বেগম। অতঃপর সৌমিকে খুঁজতে দেখলো মেয়েটা মনমরা হয়ে ক্রমাগত টিভির চ্যানেল পাল্টাচ্ছে। যা দেখেই তিনি বুঝলেন সৌমির মন খারাপ। না গো ফুফুমণি, মন খারাপ কই, আমি তো ঠিক আছি। মায়ের চোখে ফাঁকি দেওয়া? সৌমির পাশ ঘেঁষে বসতে বসতে বললেন মিনা বেগম। সৌমি স্মিত হেসে জড়িয়ে ধরল তাকে। মিনা বেগম ওর মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে আমার পাগড়িটার? আবারও বাড়িতে একদম ভালো লাগে না গো ফুফুমণি। বাবাকে বলে আমাকেও নিয়ে এসো না তোমাদের কাছে প্লিজ। শোনো পাগড়ির কথা, ওখানে তোর বাপ মা আছে, তাদের তোকে ছাড়া ভালো লাগবে তখন? লাগবে না কেন? মেয়েদের বিয়ে হলেও যে পরের বাড়ি গিয়ে থাকতে হয়, তখন কষ্ট হয় না বুঝি? সৌমির বাচ্চা বাচ্চা কথায় হেসে উঠলেন মিনা বেগম। আস্তে আস্তে বললেন, হ্যাঁ, তা যা বলেছিস তা। হ্যাঁ রে, আছে নাকি কেউ? মিনা বেগমের প্রশ্নে সৌমি লজ্জা পেয়ে গেল। হৃদকেও মনে মনে খুব করে চাইতো, আর এই 2 দিনে যে ওর জীবনের গোটা উপন্যাসটাই বদলে গেল ওই মানুষটার জন্য। কি যে পাগলামি করেছে 2 দিন। লজ্জায় তো নিজের দিকে তাকাতেই ভুলে গেছে সৌমি। কি রে বল, আছে নাকি কেউ? ধ্যাত, কি যে বলো না তুমি। লজ্জা মিশ্রিত গলায় মুখ লুকালো সৌমি। ওর কথোপকথন রান্নাঘর অবধি পৌঁছাচ্ছে, যা শুনে মুচকি হাসছে চারু। ঠিক তখনই উপস্থিত হয় হৃদ। মা আর সৌমির কথাগুলো শুনতে পেয়েছে সেও, যার ফলশ্রুতি ওর মুখখানা বেজায় গম্ভীর। রান্নাঘরের দিকে যেতে যেতে সৌমিকে আর চোখে একবার দেখলো। এদিকে চারুকেও হাসতে দেখলে কিছু না বোঝার ভান করে স্বাভাবিক করায় জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাবি? সমীর বিয়ে নিয়ে কথা হচ্ছে নাকি? চারু নাস্তা বানানো শেষ। হৃদের হাতে একখানা পানির বোতল। ফ্রিজের পাশে ফিল্টারটা থেকে পানি নিতে নিতে প্রশ্নবিদ্ধ মুখ করে তাকালো চারুর পানে। চারু হাতে নাস্তার প্লেটগুলো একে একে তুলতে গেলে হৃদ এগিয়ে এসে সাহায্য করে ওকে। অতঃপর দুজনে একসাথে সেগুলো নিয়ে টেবিলের কাছে এগিয়ে যেতে চারু বলে, না, অমন নয়। আসলে সৌমির মন খারাপ তো, তাই খালামণি ওর মন ভালো করার চেষ্টা করছে। তোমরা নাস্তা করে বের হবে তো? হৃদ মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ, নাস্তা করে অফিসের জন্য বের হবে। শোন, তোকে একটা গুড নিউজ দিই। এখনো আর কাউকে জানাইনি। তোর মন খারাপ বলে বলছি, কিন্তু শুনলে একদম খুশি হয়ে যাবি। বলেই অমায়িক হাসলেন মিনা বেগম। সৌমি বেশ আগ্রহ নিয়ে তার পানে তাকালো। নড়ে চড়ে আয়েসি ভঙ্গিতে বসে উদ্গ্রীব কণ্ঠে জানতে চাইল, কি গো? আমি না হৃদের জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখেছি। জানিস, মেয়েটাকে দেখলেই না চোখ দুটো জুড়িয়ে যায়। আহা, কি মনোহরিণী! যেমন সুন্দর দেখতে তেমনই সংসারী। আমার খুব পছন্দ হয়েছে। আমি চাই ওই মেয়ের সঙ্গেই আমার হৃদের বিয়ে হোক, তাহলেই আমার শান্তি। হৃদটা যেমন পাগলাটে অগোছালো, ওর জন্য এমন সংসারী মেয়েই প্রয়োজন, যে সংসারটা আগলে রাখতে পারবে। তুই কি বলিস? নিবু নিবু হয়ে জ্বলতে থাকা সৌমির আশার প্রদীপটা ধপ করে নিভে গেল এক দমকা হাওয়ায়। ওর হাস্যোজ্জ্বল উৎসাহে মোড়ানো মুখটা নিকষ কালো অন্ধকারে মিলিয়ে গেল। ভেতরটা কেমন জ্বলতে শুরু করেছে মরিচ লাগার মতো। হয়তো সেসব চোখে পড়ল না মিনা বেগমের। তিনি তৃপ্তিময় হেসে মেয়ের রূপের গুণের প্রশংসা দিয়ে যাচ্ছেন। এদিকে যে আরেকজনের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, সেদিকে সে নির্বিচার। 2 দিন ধরে আরজানের ভীষণ জ্বর, একদম হাড় কাঁপানো জ্বর যাকে বলে। রাত হলে সেই জ্বর আরও বেড়ে যায়।
আরজান অনিয়ম করার ছেলে নয়। 2-3 বছর আগে থাকলেও এখন সেসব স্মৃতি মাত্র। তাই অনিয়মের জন্য জ্বর যে আসবে সেটাও মেনে নেওয়া যায় না। আজ রাতটাও জ্বরময় রাত। এখন রাত 2টো। সন্ধ্যা থেকে প্রতি ক্ষণে ক্ষণে খানিক বিরতি দিয়ে আরজানের মাথায় জলপট্টি দিয়ে গেছে চারু। সন্ধ্যার একটু কম হলেও রাত হতেই তরতর করে বেড়ে গেল জ্বরটা। চারু আবারও ছুটে গেল জলপট্টি ব্যবস্থা করতে। হাতে করে বাটিতে করে পানি নিয়ে এসে বসলো আরজানের মাথার কাছে। আরজান জ্বরে কাতরাচ্ছে, ফর্সা মুখখানা রক্তের মতো লাল দেখাচ্ছে। জ্বরে পোড়া ঠোঁটটা রক্তের চেয়ে কঠিন রং ধারণ করেছে। 2 দিন আগেই চোখ জোড়া গর্তে ঢুকে পড়েছে লাফ দিয়ে। গায়ে আগুন জ্বর। চারু জলপট্টি চাপিয়ে দিল আরজানের মাথায়। ওর ভীষণ অসহায় লাগছে নিজেকে। আরজানের অসুস্থতাও মেনে নিতে পারছে না একদম। মনে হচ্ছে যেন কেউ সমান তালে বক্ষপিঞ্জরে ছুরির আঘাত করে যাচ্ছে। চোখ ফেটে কান্না পাচ্ছে। মানুষটা হঠাৎ এত অসুস্থ হলো কেন? সবই তো ঠিক ছিল। চারুর চোখের গলি বেরিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো আরজানের গালের ওপর। ঠান্ডা শীতল কিছু গালে পড়তে সতর্ক হয়ে উঠল আরজানের নেত্রযুগল। আধো আধো চোখ জোড়া টেনে খোলার চেষ্টা করলো সে। বারবার শরীরটা কাঁপিয়ে উঠছে তীব্র শীতে। এত শীত যেন 1 যুগ মিলিয়েও হয়নি কোনোদিন। চারুলতা। কাপা কাপা চাপা স্বরটা কানে খোঁচা লাগার মতো মনে হলো চারুর। বুকটা ধক করে কেঁপে উঠল, অস্থির হয়ে উঠল পর মুহূর্তেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমি। বলেই আরজানের সামনে এসে বসলো চারু। আরজান হাতটা শক্ত করে চেপে ধরল নিজের মুঠোয়। আরজানের শরীরের উষ্ণতায় চারু সারা শরীর কেমন অস্থিরতা ঢেলে দিল। খুব কষ্ট হচ্ছে তাই না? এই যে আমি আপনার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি, এক্ষুনি জ্বরটা নেমে যাবে। আর একটু সহ্য করুন প্লিজ। বলতে বলতে কেঁদে দিল চারু। আরজান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওর পানে। চারুর হাতের উল্টো পিঠে চোখ মুছে আবারও উঠে যেতে নেয় আরজানের মাথার কাছে, কিন্তু আরজান যেতে দেয় না। ওর হাতটা শক্ত করে চেপে ধরে। চারু কান্না ভেজা চোখে আরজানের মুখের দিকে তাকাতে আরজান মুচকি হাসে, যা দেখে চারুর আরও কান্না পেয়ে যায়। ও আবারও মাথা নিচু করে কেঁদে ওঠে। আরজানের হাসি মিলিয়ে যায় এবার। মুখটা ফ্যাকাশে হয়ে আসে নিমিষেই। আকুল কণ্ঠে আবারও কিছু বলার প্রয়াস করে। এই বোকামি কাটছে কেন? আরজান আছে তো? চারু ফুপিয়ে ওঠে। চোখ থেকে অনর্গল ঝরতে থাকে মুক্তোর দানা। আরজান এবার আর না পেরে কাছে টেনে নেয় চারুকে। চারু আরজানের বুকের ওপর এসে পড়ে। আরজান ঘোর লাগা দৃষ্টিতে দেখতে থাকে ওকে। চারুর ফোপানো বন্ধ হয়ে যায়। এখন শুধু চোখের জল পড়ছে। আরজান কেমন করে হাসে, এই হাসির নাম জানে না চারু, কিন্তু ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আরজান চারুর শাড়ির আঁচলের নিচ থেকে ওর ললিত উদ্দরে ওর উষ্ণ হাতটা চেপে ধরল। চারুর পুরো শরীর শিরশির করে উঠল তড়িতের ন্যায়। এবার ওর কান্না থেমে গেল, যা দেখে আরজান মৃদু হেসে ওকে উল্টে নিল নিজের নিচে। চারুকে হকচকিয়ে ওপরে তাকানোর সময়টুকুও দিল না আরজান। উন্মাদের ন্যায় চারুর গলায় মুখ ডুবিয়ে দিল। চারুর প্রতিটি শিরা উপশিরা জাগর দিয়ে জেগে উঠল। চোখ জোড়া খোলার পূর্বে আরও তীব্র গতিতে খিঁচে বন্ধ করে নেয় বিছানার চাদর খামচে ধরল সে। হৃৎপিণ্ডটা ভয়ানক রকম লাফাচ্ছে। আরজানের আগুন গরম হাতটা চারুর উদাম উদ্দরে স্লাইড করে যাচ্ছে। আর উষ্ণ ঠোঁট জোড়া চারুর গলা এবং গলের খানিকটা নিচটে আলতো স্পর্শে ভরিয়ে তুলেছে। এত কাঁদছিলেন কেন? তার জন্য এখন শাস্তি পেতে হবে। চারুর গালে আলতো করে চুমু খেয়ে কথাটা ফিসফিসিয়ে বলল আরজান। চারুর শরীর গরম হয়ে উঠল। একে তো আরজানের জ্বরে পুড়ছে, তার উপর অদ্ভুত এই অনুভূতিতে তীব্র অত্যাচারেও পুড়ছে। কোনো কথা বলতে পারছে না ও, কেবল লজ্জায় ক্ষণে ক্ষণে লেপ্টে যাচ্ছে বিছানায়। আরজান ওর কানের কাছে মুখ এনে আবারও ফিসফিসিয়ে বলল, শাস্তির জন্য তৈরি তো? কথাটা বলেই চারুর কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো আরজান। চারুর শিরদাঁড়া বেয়ে শীতল কিছু ধপ করে নেমে গেল সেই আহত কণ্ঠে। এবার ও ঘামছে, এমন তীব্র শীতেও ঘামছে, মাথা ঘুরছে ভনভন করে। আরজান আবারও নেমে এলো চারুর বুকের কাছে। ওর গাল গলা ঠোঁট একটু একটু করে ছুঁয়ে দিচ্ছে। চারু আজ বাধা দিচ্ছে না মানুষটাকে, কারণ ও জানে ওর কাছে আসাতেই আরজানের মন শান্ত হবে, আরজান সুস্থ হবে। তাই আরজানের প্রত্যেকটা ছোঁয়াকে ভীষণভাবে উপলব্ধি করছে। আরজান এবার ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। চারুর বুকের ভেতরটা ধরাক ধরাক শব্দ করতে করতে হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসবে। আরজানের শরীরের মাতাল করা গন্ধটা চারুকে আরও অতিষ্ঠ করে তুলল। চারু খামচে ধরল আরজানের পিঠের দিকে টি শার্ট। আরজান ফের নেমে এলো নিচের দিকে। চারুর বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা নামিয়ে দিল। চারু কাঁপছে থরথর করে। বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা সরে যেতেই আরজানের চোখে জল জল করে ভেসে উঠল চারুর তিলটা। আরজান মাদকের ন্যায় হাসল, যেন ঘোর লেগে গেল ওর।
সেদিকে ঝুঁকে তিলের ওপর ঠোঁট ছোঁয়াতে কেঁপে উঠল শাহরুখ সর্বাঙ্গ। সইতে না পেরে একটু উঁচু হয়ে আরজানকে শক্ত করে জড়িয়ে ধরল। ও সইতে পারবে না আরজানের তীব্র ছোঁয়া। সইতে হলে আরজানকে ওর আরও কাছে হতে হবে, খুব কাছে।